মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর দ্রবণ পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা গতকাল একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা অনেক কিছু জেনেছি। আজকে এই দ্রবণের যে বাকি পার্টটা রয়েছে সেটা আমরা আজকে পুরো কমপ্লিট করব। নেক্সট আগামীকাল যে ক্লাসটি হবে, ছায়া টেক্সট বইয়ের দ্রবণ চ্যাপ্টারে অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে তোমাদের আগামীকাল ক্লাসে আলোচনা হবে। তাহলে আজকে আমাদের টপিকটি হচ্ছে দ্রবণের বাকি যেগুলো রয়ে গিয়েছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা নতুন তাদের জন্য একবার রুটিনটা আলোচনা করে দিই। ক্লাস 10 সোম বুধ শুক্র, ক্লাস 9 মঙ্গল বৃহস্পতি শনি, ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটা করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে সেটি তোমরা ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওতে যুক্ত হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমাদের যে টপিকটি রয়েছে সেটা একবার বলে দিই, যে গ্যাসের তরলে কঠিন পদার্থের দ্রাবতা, তরলে গ্যাসের দ্রাবতা, সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপ্রক্ত দ্রবণ, কেলাস ও কেলাসন, দ্রবণের শক্তিমাত্রা ও তার একক, দ্রবণের মধ্যে কণার গতি, এই কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে প্রথমে যে টপিকটি রয়েছে তরলে কঠিন পদার্থের দ্রাবতা, তো এটি শুরু করার আগে আমরা একটু এই সম্পৃক্ত দ্রবণটা কি সেটা একটু জেনে নিই। কোনো নির্দিষ্ট উষ্ণতা, সে যে কোনো উষ্ণতাতে 20, 30, 50, যাই হোক অতটা প্রয়োজন নেই, 0 বা 1, 2, 3 এরকমই ধরে নিতে পারো, যে কোনো উষ্ণতাতে কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হতে পারে, মানে এই একটা গ্লাস, এর মধ্যে জল রয়েছে, মানে দ্রাবক রয়েছে, কিছুটা চিনি দিয়ে দিলাম, চিনির দানাগুলো হয়তো একটু বড় হয়ে গিয়েছে, যাই হোক চিনি ধরলাম, এটা হচ্ছে দ্রাব। তাহলে সর্বোচ্চ যতটা দ্রাব বা যতটা চিনি এর মধ্যে দ্রবীভূত হতে পারে তা সম্পূর্ণ হলে যে দ্রবণ উৎপন্ন হয়, এই মিশ্রণটি করার পরে যে দ্রবণটি উৎপন্ন হবে তাকে ওই উষ্ণতার, মানে একটা নির্দিষ্ট যে উষ্ণতা ছিল সেই উষ্ণতার ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলা হয়। নেক্সট বলা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতাটা কি? নির্দিষ্ট উষ্ণতায় তরলের পরিমাণ 100 গ্রাম হলে যত গ্রাম কঠিন পদার্থ তার মধ্যে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, গ্রামে প্রকাশিত সেই সংখ্যাকে ওই উষ্ণতার কঠিন পদার্থের দ্রাবতা বলে। ঠিক একই রকমের ওই পাত্রের মধ্যে এখানে বলে দিচ্ছে যে তরলের পরিমাণ হচ্ছে 100 গ্রাম হবে, ওই 100 গ্রামের মধ্যে যতটা কঠিন পদার্থ দ্রবীভূত হওয়ার পরে সম্পৃক্ত হবে, তো সেই দ্রবণটাকে বা সেই পদার্থটাকে আমরা বলে দেব কি? দ্রাবতা। দ্রাবতা নির্ণয় করার জন্য কিছু সূত্র রয়েছে, সেটি হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের কঠিন পদার্থের দ্রাবতা কত হবে সেটা জানবার জন্য গ্রামে প্রকাশিত দ্রাবের ভর, তাহলে যে দ্রাবটা মিশ্রণ করব সেটা গ্রামে প্রকাশ করতে হবে। গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর মানে
এর মধ্যে যে জল ছিল জলটা গ্রামে বের করতে হবে, আর যে চিনিটা দিচ্ছি সেটাও গ্রামে নির্ণয় করতে হবে। তাহলে জলের গ্রাম হচ্ছে বলছি চিনির গ্রাম হিসাবে নির্ণয় বাই জলের গ্রাম হিসাবে সংখ্যক ইন্টু 100। ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটি পাবো সেটি হচ্ছে কঠিন পদার্থের দ্রাবতা। এই যে দ্রাবতা হচ্ছে একটিমাত্র হচ্ছে সংখ্যা, এর কোনো একক নেই। নেক্সট, 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাবতা 65। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে 40°C উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হবে। এটা যদি আমরা সূত্র হিসাবে ধরি তাহলে 40°C টেম্পারেচারে দ্রাবতা সমান কি জেনেছিলাম, যে দ্রাবের গ্রাম এককে প্রকাশ বাই জলের গ্রাম এককে প্রকাশ ইন্টু 100। এই কথাটাই এই ভাষাটির মধ্যে বলা হয়েছে। নেক্সট বলছে উষ্ণতার পরিবর্তনে কঠিন পদার্থের পরিবর্তন হয়। যদি কোনো কঠিন পদার্থকে উষ্ণতা তাপ দিয়ে থাকো তাহলে সেটা পরিবর্তন হতে থাকে। কাজেই দ্রাবতা প্রকাশ করার সময় উষ্ণতার উল্লেখ করা অবশ্যই প্রয়োজন। আমরা যখন দ্রাবতাটা প্রকাশ করব তখন এই উষ্ণতাটা না বললে চলবে না, আমাদেরকে উষ্ণতাটা বলা খুবই প্রয়োজন। নেক্সট, তরলে কঠিন পদার্থের দ্রাবতার উপর বিষয়কারী প্রভাব। কোন কোন বিষয়ের ওপর দ্রাবতা নির্ভর করে? চাপের ওপর হয়ে থাকে, উষ্ণতার ওপর। চাপটা তোমরা দেখে নিও, উষ্ণতাটা কিছু জটিল ব্যাপার রয়েছে, এটা একটু বলে দিই। বিভিন্ন পদার্থের বিভিন্ন রকমই মতিভ্রম, যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এই লবণগুলোকে যদি দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে দ্রুত বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাবতা বৃদ্ধি পাবে, এটা ঠিক কথা। নেক্সট বলছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্রোমেট প্রভৃতি লবণের দ্রাবতা উষ্ণতা বাড়ার সাথে অতি সামান্য হয়। মানে উষ্ণতা যদি বাড়ে এদের দ্রাবতা খুব সামান্য, অতি সামান্য বাড়বে, খুব কম, পুরোটা বেড়ে যাবে তা নয়। তারপরে বলছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি পদার্থের দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। উষ্ণতা বৃদ্ধি করলে তার সঙ্গে সঙ্গে হ্রাস পাবে, এ আর বৃদ্ধি পাবেনি। এটাই হচ্ছে এই মৌলগুলো বা পদার্থগুলোর মধ্যে বিশেষ বার্তা। নেক্সট আমরা এলাম তরলে গ্যাসীয় পদার্থের দ্রাবতা। আমরা আগে একটা দ্রাবতা পড়েছিলাম, সেটা হচ্ছে কঠিন পদার্থের, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের দ্রাবতা। কি বলছে যে কোনো তরল পদার্থের মধ্যে প্রায় সব গ্যাসীয়ই কম বেশি দ্রবীভূত হয়। তরল যেখানে থাকে তার মধ্যে কম বেশি যে কোনো গ্যাস মিশ্রণ হবে। সবথেকে অ্যামোনিয়া NH3 এই গ্যাসটা বেশি মিশ্রণ হয়ে থাকে জলের মধ্যে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে নির্দিষ্ট পরিমাণ তরলে সর্বাধিক যে পরিমাণ গ্যাস দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সম্পৃক্ত দ্রবণ আমরা আগেই পড়েছি, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে তাকে ওই উষ্ণতার ও চাপের ওই পরিমাণ নির্দিষ্ট তরলে গ্যাসটির দ্রাবতা বলা হয়ে থাকবে। ঠিক এটাও ঠিক কঠিনেরই মতো একই রকমের। নেক্সট আমরা হচ্ছে এই যে গ্যাসের দ্রাবতা এটা কোন কোন বিষয়ের ওপর নির্ভর হয়ে থাকে? তরল ও গ্যাসের প্রকৃতির ওপর, পরীক্ষাকালীন উষ্ণতার ওপর হয়ে থাকে এবং চাপের ওপর হয়ে থাকে। তরল আর গ্যাসের ওপর কিভাবে হয়? হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl এই গ্যাসটা বেনজিন বা ক্লোরোফর্ম একটা জলীয় দ্রবণ, জলের মতো। এই দ্রবণের মধ্যে দ্রবীভূত হয় না, কিন্তু এই HCl জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এবারে কেন? কারণ হচ্ছে H প্লাস আয়ন ও Cl মাইনাস আয়ন উৎপন্ন করে। এই কারণে এই বেনজিন আর ক্লোরোফর্মের সাথে HCl অণু আয়নিত হয় না, তাই মিশ্রণও হয় না। এরপরে বলছে অ্যামোনিয়াম গ্যাস জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়, যেটা একটু আগে বলে এলাম।
বেনজিন বা ক্লোরোফর্মে দ্রবীভূতর মাত্রা খুবই কম। বেনজিন আর ক্লোরোফর্মে দ্রবীভূত হবে তো খুবই অল্প, কিন্তু হাইড্রোজেন ক্লোরাইড কোনো দ্রবীভূত হবে না বেনজিন বা ক্লোরোফর্মের মধ্যে, কিন্তু জলের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড দ্রবীভূত হয়ে যাবে। ঠিক এটাও বেনজিন, এই অ্যামোনিয়া জলের মধ্যে খুব সুন্দর দ্রবীভূত হবে, কিন্তু এই বেনজিন বা ক্লোরোফর্মের মধ্যে দ্রবীভূত হবে না। নেক্সট আমরা যে পরীক্ষাকালীন উষ্ণতা, কোনো তরলের মধ্যে কোনো গ্যাস দ্রবীভূত হওয়ার সময় চাপ উত্তপ্ত হয়, ওই উষ্ণতা, তাই উষ্ণতা বৃদ্ধিতে তরলের মধ্যে গ্যাসের দ্রাবতা কমে। উষ্ণতা যদি বাড়িয়ে দেওয়া হয় তরলের মধ্যে গ্যাসের দ্রাবতা কমে যাবে, আর দ্রাবতা কমে গেলে উষ্ণতা হ্রাসে তরলের মধ্যে গ্যাসের দ্রাবতা বৃদ্ধি হবে। যদি উষ্ণতা হ্রাস করি তাহলে দ্রাবতা বৃদ্ধি পাবে, আর যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে দ্রাবতা হ্রাস পাবে। এই হচ্ছে উষ্ণতার সঙ্গে সম্পর্ক। চাপের সঙ্গে কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো তরল দ্রাবকে কোনো গ্যাসের দ্রাবতা দর্পণের সাথে সাম্যাবস্থায় থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতি হয়, অর্থাৎ চাপ বাড়লে গ্যাসের দ্রাবতাও বৃদ্ধি পাবে। শুধু এটুকুই জেনে রাখো যে চাপ বাড়লে গ্যাসের দ্রাবতা বৃদ্ধি পায়। ওকে, আর ওখানে এটা বলে চাপ কমলে গ্যাসের দ্রাবতাও কমে যাবে। যেটা খুব বেশি প্রয়োজন সেটা তোমাদের দাগ দিয়ে দিয়েছি আমি আগে, তারপরে আমি ফটো তুলে পিডিএফটা করেছি, আর যেগুলো বিশেষ একটা প্রয়োজনে সেগুলো দাগ আর দেইনি। নেক্সট আমরা চলে এলাম সম্পৃক্ত ও অসম্পৃক্ত বা অতিপ্রক্ত দ্রবণ। আমরা সম্পৃক্ত দ্রবণটা কি আমরা একবারে প্রথমেই জেনেছি, এই সম্পৃক্ত দ্রবণ দিয়েই শুরু করেছি। আর সম্পৃক্ত দ্রবণ তাহলে বলছি না, তোমরা দেখে নিও, একটা উদাহরণ দিয়ে দিয়েছি। নেক্সট বলা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণে বলছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণে আরও দ্রবীভূত করা যায় তাকে ওই উষ্ণতার ওই দ্রাবের অসম্পৃক্ত দ্রবণ বলা হয়। এটা হচ্ছে অসম্পৃক্ত। আর সম্পৃক্ত কী হবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় যে দ্রবণে আরও দ্রবীভূত হয় করা যায় না, এখানে শুধু না কথাটা চলে আসবে তাহলে আমাদের সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে, আর নাটাকে তুলে দিলে অসম্পৃক্ত দ্রবণ হবে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, জলে চিনি যোগ করলে চিনি জলের মধ্যে দ্রবীভূত হয়, এটা হচ্ছে এক প্রকার এই চিনির দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ। এরপরে এসছি কি অতিপিক্ত দ্রবণ। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত থাকতে পারে, কোনো বিশেষ অবস্থায় যদি তার চেয়েও বেশি পরিমাণ ওই দ্রাবকে দ্রবীভূত থাকে তবে দ্রবণটিকে উষ্ণতার অতিরিক্ত দ্রবণ বলা হয়। মানে এই ব্যাপারটা কি, এই একটা গ্লাস, এর মধ্যে অর্ধেকটা জল রয়েছে, ওকে, অর্ধেকটা জল রয়েছে, এর মধ্যে চিনি বা নুন দিয়ে যতটা এই তরলের মধ্যে দ্রবীভূত করে দিয়েছি, তারপরে বিশেষ এর মধ্যে কিছু কারবার ঘটিয়ে যদি আরও কিছু চিনি দ্রবীভূত করা যায়, করানোর পরে যে দ্রবণটি তৈরি হবে ওই দ্রবণটিকে আমরা অতিরিক্ত দ্রবণ বলবো। নেক্সট আমরা এলাম কেলাস বা কেলাসন। কেলাসটা কি, যে কোনো জ্যামিতিক আকার, একে আমরা বলে দেবো কেলাস। আর কেলাসনটা কি, এই কেলাসকে প্রস্তুত করার পদ্ধতিকে বলবো কেলাসন। এখানে কেলাস সম্পর্কে কিছু বলা হয়েছে, মোটামুটি আমাদের হেডিং যেটা ছিল সেটা তোমাদেরকে বলে দিলাম কেলাস ও কেলাসনটা কি হচ্ছে। নেক্সট বলা হচ্ছে গঠনকারী কণাগুলি বিন্যাসের শৃঙ্খলতা অনুযায়ী, তাদের যে বিন্যাস হওয়ার শৃঙ্খলতা, সেই শৃঙ্খলতা অনুসারে কেলাসকে দুভাগে ভাগ করে। একটা হচ্ছে নিয়তাকার বা যাকে আমরা কেলাসাকার বলে থাকি, আর একটা হচ্ছে অনিয়তাকার যাকে আমরা অকেলাসালো বলে থাকি। এবারে নিয়তাকার বা কেলাসাকার পদার্থটা কি, যেসব পদার্থের সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট
এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ রয়েছে দ্বারা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ অসমসত্ব কঠিন পদার্থ যার সকল অংশে গঠনকারী কণাগুলি অণু পরমাণু আয়রন সুষমভাবে ও পর্যায়ক্রমে বিন্যস্ত তাদেরকে আমরা বলবো কেলাসাকার। ওকে, এই কেলাসাকার কিছু উদাহরণ দেওয়া হয়েছে হীরক, গ্রাফাইট ও ব্লু ভিটিয়ল, এইসব হচ্ছে কেলাসাকার পদার্থ। এবার কেলাসাকার পদার্থকে আমরা দুভাগে ভাগ করি। আছে কেলাসাকার পদার্থ, আরেকবার সেটাকে দিয়ে দিয়েছি। এই কেলাসাকার পদার্থের প্রকারভেদ হচ্ছে অনার্দ্র কেলাস আর হচ্ছে শোধক কেলাস। অনার্দ্রটা কি? যেসব পদার্থের কেলাসে জলের অণু যুক্ত থাকে না তাদেরকে অনার্দ্র বলবো, যেমন হীরক, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড, এইসব এদেরকে আমরা অনার্দ্র বলবো। আর শোধক কি? যেসব কেলাস পৃথক দ্রবণ থেকে তৈরি হওয়ার সময় তাদের প্রত্যেকটি অণুর মধ্যে জলের অণু যুক্ত রয়েছে তাকে আমরা বলবো শোধক। যেখানে তাহলে জলের অণু রয়েছে তাকে বলবো শোধক, যেখানে জলের অণু নেই তাকে আমরা বলে দেব কি অনার্দ্র কেলাস। এবারে শোধক কোথায় কোথায় জল রয়েছে, যে ব্লু ভিটিয়ল, গ্রিন ভিটিয়ল, এইসবের মধ্যে কেলাস জলের কণা রয়েছে, তাই আমরা এদের দুজনকে শোধক কেলাস বলে থাকব। নেক্সট আমরা আসছি অনিয়তাকার বা অনিয়মিত বলা হয়ে থাকে। এর কোনো আকার বা এর কোনো গঠন, আকার, জ্যামিতিক আকৃতি কিছু নেই, যা ইচ্ছা হওয়ার হয়ে যাবে। বলছে যেসব কঠিন পদার্থের আকার বা ও গলনাঙ্ক নির্দিষ্ট নয় এবং মাছের গঠনকারী পদার্থগুলি সুনির্দিষ্টভাবে সচ্ছিদ্র হয়ে থাকে বা সচ্ছিদ্র থাকে না তাদের অনিয়মিত কঠিন পদার্থ বলে। যেমন হচ্ছে কাঁচ, পিচ, মোম প্রভৃতি রয়েছে। আমরা নেক্সট পেজে যাচ্ছি। বলা হচ্ছে জলীয় দ্রবণ থেকে কিভাবে ফটকিরির কেলাস নির্ণয় করবে। এখানে আমরা একটা বিকার নিয়েছি। বিকার বলতে রাসায়নিক পরীক্ষাগারে ঠিক আমরা কাঁচের যে গ্লাস ব্যবহার করি ঠিক একই রকমের একটা কাঁচের পাত্র থাকে যাকে আমরা বিকার বলে থাকি, ঠিক এই রকমই দেখতে হয়ে থাকে। বলা হচ্ছে সেই বিকারে 75 ml জল নিয়ে বার্নারের সাহায্যে ফোটাও। বার্নার বলতে নিচে তাপ দিয়ে গরম করা হচ্ছে। এই অবস্থায় জলের মধ্যে ফটকিরির গুঁড়ো যোগ করতে থাকো। ফটকিরির গুঁড়ো ধীরে ধীরে যোগ করো এবং ক্রমাগত কাঁচদণ্ড দিয়ে নাড়াতে থাকো। এদিকে যোগ করছি আর একদিকে নাড়াতে আছি। ফটকিরির গুঁড়ো এমনভাবে যোগ করো যেন কিছুটা ফটকিরি দ্রবণের তলায় অদ্রবীভূত অবস্থায় পড়ে থাকে। কিছুটা ফটকিরি নিচে ফেলে রেখে দেব। ওকে, এটি ফটকিরির হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এই অবস্থায় দ্রবণটি তাড়াতাড়ি ফিল্টার করে অন্য একটি বিকারে নিয়ে নাও। ফিল্টার মানে পরিষ্কার করে ছেঁকে নিতে বলছে। ফটকিরি দ্রবণ থেকে আলাদা হতে শুরু হলে সুতোর সাহায্যে ফটকিরির একটি ছোট্ট কেলাস বা সিড স্টাইটাল বলা হয়ে থাকে, ছোট্ট ক্লাসকেই বলা হয়, হিসেবে পরিশ্রুত দ্রবণের মধ্যে ঝুলিয়ে রাখো। একটা ছোট্ট, যখন ওটি ঠান্ডা হবে বার্নারে গরম করার পরে পরিশ্রুত করে আর একটা পাত্রে রেখে দিলাম। ঠান্ডা হওয়া চলাকালীন ফটকিরিগুলো আলাদা হতে শুরু করবে, তখনই আর একটা টুকরো ফটকিরি দড়ি দিয়ে বা সুতো দিয়ে ওর মধ্যে ঝুলিয়ে দিলাম। দ্রবণটি ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে। কি আমরা দেখতে পাবো? লক্ষ্য বলছে উত্তপ্ত ফটকিরি সম্পূর্ণ দ্রবণ ধীরে ধীরে ঠান্ডা করলে নিম্নতর উষ্ণতায় সাময়িকভাবে অতিপৃষ্ঠ দ্রবণে পরিণত হয়। অতিপৃষ্ঠ দ্রবণ, এই অতিপৃষ্ঠ দ্রবণটি হচ্ছে অস্থায়ী। অতিপৃষ্ঠ মানে নিচে স্থিতিয়ে পড়বে। এর জন্য দ্রবণে অতিপৃষ্ঠ ফটকিরি ঝোলানো অবস্থায় থাকা ছোট্ট কেলাসের উপর জমা হতে থাকে। ওই যে বড় একটা টুকরোটা ঝুলিয়ে রেখেছিলাম
ওর মধ্যে ছোট ছোট টুকরোগুলো এসে জমা হতে থাকলো। খুব বড় আকারের ফটকিরির কেলাস তৈরি হলো। ছোট ছোট টুকরোগুলো এসে এর পাশে জমা হতে হতে এই টুকরোটা একটা বড় টুকরোতে পরিণত হলো। এই পদ্ধতিকে বলবো ফটকিরির কেলাসন বলা হয়। কেলাস পৃথক হওয়ার পরে যে সম্পৃক্ত দ্রবণ পড়ে থাকে তাকে শেষ দ্রব্য বলা হয়ে থাকে। সব যে গুঁড়ো গুঁড়ো ফটকিরিগুলো দিয়েছিলাম সেগুলো এই বড় টুকরোকে চারিদিকে ঘিরে ধরলো এবং এই জলটি স্বচ্ছ পরিষ্কার হয়ে গেল। শেষ পর্যন্ত যে জলটি পড়ে থাকলো সেই জলকে আমরা শেষ দ্রব্য বলে থাকব। নেক্সট, দ্রবণের শক্তিমাত্রা ও তার একক। শক্তিমাত্রা বলতে আমরা একে গাঢ়ত্বও বলে থাকি। কীরকম বলবো? ধরো দুটি পাত্র নিলাম, এই একটি পাত্র, এই একটি পাত্র। এতে 100 ml জল রয়েছে, এর মধ্যেও 100 ml জল রয়েছে। এতে 10 গ্রাম চিনি দিয়েছি, এর মধ্যে 20 গ্রাম চিনি দিয়েছি। তাহলে দুটি পাত্রর মধ্যে কোন পাত্রের ঘনত্ব বেশি? অবশ্যই 20 গ্রাম পাত্রটি। ওকে, এইটি হচ্ছে তাহলে ঘনত্ব। তাহলে এখানে বইয়ের ভাষাতে কি বলা হচ্ছে? বইয়ের ভাষাতে বলা হচ্ছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট আয়তনের দ্রবণের মধ্যে উপস্থিত দ্রাবের পরিমাণকে ওই দ্রবণের গাঢ়ত্ব বা শক্তি মাত্রা বলা হয়ে থাকে। বইয়ের ভাষাতে তোমরা লিখে দিবে এভাবে। এই শক্তিমাত্রা বিভিন্ন এককে প্রকাশ করা হয়। এর এককগুলো বিভিন্ন হয়ে থাকে। একটা হচ্ছে নর্মাল মাত্রা, আর একটি রয়েছে মোলার মাত্রা, আর রয়েছে গ্রাম প্রতি লিটার মাত্রা, শতকরা মাত্রা, এইসব রয়েছে। এবারে শতকরা মাত্রাটা কি? যে কোনো দ্রবণে 100 ml আয়তনে যত পরিমাণ দ্রবীভূত হতে থাকে সেই গ্রাম সংখ্যাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। মানে এই পাত্রটার মধ্যে 100 ml জল রয়েছে বা তরল রয়েছে, এই তরলের মধ্যে যতটা কঠিন পদার্থ দ্রবীভূত হবে সেই কঠিন পদার্থটাকে আমরা বলে দেব কি? শতকরা মাত্রা। এর সূত্র রয়েছে দ্রবণের মাত্রা সমান দ্রবণের ভর, মানে যতটা দ্রবণ যোগ করব, আর এটা হচ্ছে দ্রাবের ভর, মানে যতটা দ্রাব যোগ করব, আর দ্রবণের ভর যতটা আমাদের গ্লাসের মধ্যে আগে থেকে তরল নিয়েছি তার ml ওজন, ml এককে ওজন ইন্টু 100% করে দিলেই আমরা দ্রবণের মাত্রাটা পেয়ে যাব। নেক্সট, একটা উদাহরণ দেওয়া হয়েছে যে 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণে, এই যে এর মধ্যে 100 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ রয়েছে। সোডিয়াম কার্বনেট হচ্ছে জলের মতো এক প্রকার সোডিয়াম কার্বনেট তরল। তার মধ্যে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দেওয়া হয়ে গেল, এর মধ্যে 15 গ্রাম সোডিয়াম কার্বনেট দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে যে দ্রবণটি তৈরি হবে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কি? 15/100 ইন্টু 100। তাহলে 100 কেটে গেল, আমাদের থেকে গেল 15, আর এটাই হচ্ছে 15%। এটাই আমরা সংজ্ঞাতে জেনেছিলাম। ওকে, নেক্সট, এটা তাহলে আমাদের কি একক হলো? যে শতকরা একক। ওই শতকরা এককের মধ্যে আরও একটি থাকে যে মোল প্রতি লিটার একক। এই কথাটির অর্থ কি? যে 1 লিটার আয়তনে যত মোল অনুদ্রাব দ্রবীভূত থাকে তাকেই আমরা বলবো 1 লিটার মাত্রা। তাহলে 1 লিটার জলের মধ্যে যত মোল অণু দ্রবীভূত হবে, আমরা আগে মোলের ক্লাসটা করে গিয়েছি, সব কিছু ওখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এই মোল কি তোমরা আশা করি জানতে পারবে। তাহলে ওই 1 লিটার বা 1000 ml জলীয় দ্রবণে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের অণু বা 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা হয় 1 মোল লিটার ইনভার্স। ক্যালকুলেশন করলে আমরা 1 মোল লিটার ইনভার্স পেয়ে যাব। নেক্সট, সেটা ছিল মোল লিটার ইনভার্স, এটা হচ্ছে গ্রাম প্রতি লিটার ইনভার্স। তাহলে এটাও ঠিক এই রকম যে 1 লিটার তরলের আয়তনে 1 গ্রাম পদার্থ, 1 গ্রাম দ্রাব দ্রবীভূত হলে তাকে আমরা বলবো গ্রাম প্রতি লিটার। আর এর এককটা কি? 1 লিটার বা 1000 ml জলীয় দ্রবণে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের মাত্রা হয়ে থাকে 98 গ্রাম
লিটার ইনভার্স। ওকে, নেক্সট, দ্রবণের মধ্যে কণার গতি কীরকমই। দুটো পাত্র নিলাম, এর মধ্যে তরল রয়েছে, এর মধ্যেও তরল রয়েছে। ওকে, ঠিক এটার মধ্যে, এক মিনিট একটু কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এর মধ্যে আমরা এক ফোঁটা লাল রঙের কিছু রং দিয়ে দিলাম, আর অপোজিটে এর মধ্যে আমরা KMnO4 যোগ করলাম। কিছুক্ষণ পরে আমরা পাত্রটাকে না নাড়ানোর পর শুধু আমরা এক থোপা এখানে লাল রঙের একটা রং দিয়ে দিয়েছি, আর এখানে KMnO4 যোগ করেছি সাধারণ সিম্পলভাবে এক ফোঁটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো এই KMnO4টা চারিদিকে ছড়িয়ে পড়বে, এই তরলের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়বে। আর এই লাল রঙের কণাটি এটাও হচ্ছে কি চারিদিকে এই তরলের মধ্যে ছড়িয়ে পড়বে। আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো এই তরলটি পুরোটা লাল রঙের হয়ে গিয়েছে এবং এই তরলটা পুরোটা একবারে বেগুনি কালারের হয়ে গিয়েছে। তাহলে এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা প্রথমে 1827 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন প্রথম লক্ষ্য করেন। রবার্ট ব্রাউন লক্ষ্য করেন, তাই আমরা এই গতিকে ব্রাউনীয় গতি বলে থাকব। ওকে, আর এই গতির মধ্যে এই গতিকে আমরা ব্যাপনও বলে থাকি। তাহলে ব্যাপনটা কি বলছে, যে ধর্মের জন্য দুই বা ততোধিক পদার্থ, মানে এই তরল রয়েছে তার মধ্যে লাল কালি বা এদিকে তরলের মধ্যে KMnO4, এই যে দুটি পদার্থ বা দুইয়ের থেকে যদি আমরা আরও দুটো একটা পদার্থ যোগ করে দিই তাতেও কিছু সমস্যা নেই। দুই বা ততোধিক পদার্থ বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের থেকে পরস্পরের মধ্যে মিলিত হওয়ার ব্যাপারকে আমরা বলবো কি, ব্যাপন। এই ব্যাপনটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি হলে ব্যাপনের মানও বৃদ্ধি পাবে, আর উষ্ণতা যদি কমে যায় তাহলে ব্যাপনের হারও কমে যাবে। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল প্রায় আমরা সব কমপ্লিট করে ফেলেছি। প্রতিনিয়ত ক্লাসের মতো আজকে তোমাদের শেষে একটা কোশ্চেন দিয়েছি যে একটি কেলাসাকার পদার্থের উদাহরণ দাও। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এই উত্তরটি লিখে জানিও। ওকে, আর প্রতিনিয়ত ক্লাসগুলো করতে থাকো, আর প্রতিনিয়ত প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করতে পারো, খুবই সহজ হবে এবং পরীক্ষাতে নম্বর পাওয়াটাও তখন খুব ইজি হয়ে জানাবে। আজকে আমরা এই টপিকটা শেষ করে দিলাম। আগামীকাল ছায়া টেক্সট বইয়ের এই দ্রবণের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে তোমাদের ক্লাসটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।